আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। অনেকদিন হয়েছে কাজের ব্যস্ততার কারণে পোল্যান্ড নিয়ে নতুন কোনো আপডেট দিতে পারতেছি না। তো আপনাদের অনেকের প্রশ্ন, বর্তমান পোল্যান্ডের ভিসার আপডেট কি এবং বাংলাদেশ থেকে কি এখন ওয়ার্ক পারমিটের কার্যক্রম শুরু হয়েছে কিনা সুইডেন এম্বাসিতে। কারণ অনেকদিন আগে আপনারা অনেকেই দেখছেন যে আমাদের বাংলাদেশের প্রধান কিছু নিউজ চ্যানেলে বলেছিল যে বাংলাদেশ থেকে পোল্যান্ডের কার্যক্রম শুরু হয়ে গেছে। এই নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছিল, কিন্তু আমি কখনো কাউকে বলিনি যে ভাই আপনারা যে বাংলাদেশ থেকে ফাইল জমা দিতে পারবেন এরকম আশা করে আপনারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেন না। কারণ হচ্ছে এটা একটা লং প্রসেসিং। কারণ আমি বললেই যে আপনার ভিএফএস বাংলাদেশে চলে যাবে, এবং এটার তো শুধু মনে করেন যে ভিএফএস গেলে হবে না, এটার অনেক প্রসেসিং আছে, অনেক কার্যক্রম আছে, এগুলো সামলাতে হয়। কারণ আপনারা জানেন যে রোমানিয়ার এম্বাসি বাংলাদেশে গিয়েছিল এবং বাংলাদেশে থাকতে পারেনি, কারণ আমাদের ব্যবহারের কারণে বাংলাদেশে থাকতে পারেনি, এটা আবার ইন্ডিয়া চলে গেছে। তো বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, এই অবস্থায় যদি ভিএফএসটা বাংলাদেশে নেওয়া হয় এবং আমাদের বাংলাদেশের বর্তমানে যে উপদেষ্টা সে যদি এটা সামাল দিতে না পারে, যদি আপনার রোমানিয়ার মতো একবার আবার ইন্ডিয়া চলে যায়, বাংলাদেশে যাওয়ার পর যদি আবার ইন্ডিয়া চলে যায়, তাহলে পোল্যান্ডের এম্বাসি বা ভিএফএস আর কোনোদিন বাংলাদেশে নেওয়া সম্ভব হবে না। তো বিভিন্ন দিক বিবেচনা করে আপনারা অনেকেই নিউজ চ্যানেলে দেখছেন, দেখার পরে আপনারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছেন এবং আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আপনারা ইন্ডিয়া অ্যাপ্লাই করতে পারতেছেন না। এবং দেখা যায় যে অনেকেই নিজেরা পার্সোনালভাবে ওয়ার্ক পারমিট বের করছেন নিজস্ব ভাই ব্রাদারের মাধ্যমে, কোনো এজেন্সির মাধ্যম ছাড়াই। দেখা যায় যে তারা এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না। কারণ আপনারা দেখছেন যে বাংলাদেশ থেকে যদি ফাইল জমা দেওয়া যায়, তাহলে আমরা তো বাংলাদেশ থেকেই অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবো। তো এখন দেখা যায় অনেকে এসএমএস করে যে ভাই আমি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেব, আমি আমার ভাই ব্রাদারের মাধ্যমে ওয়ার্ক পারমিটটা বের করছি, শুধু আমার লিঙ্ক ছিল ওয়ার্ক পারমিটটা বের করা, কিন্তু ভিসা কিভাবে করা যায় এটার তো প্রসেসিং আমি জানি না, বা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয় এটাও জানি না। তো আপনারা যারা বাংলাদেশ থেকে ফাইল জমা করার জন্য আশায় আছেন, আমি বলবো যে আপনারা ইন্ডিয়া বিএফএসে আপনার ফাইল জমা করার জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অ্যাপ্লাই করেন। যদি বাই চান্স যদি কপাল খুলে যায়, যদি বাংলাদেশে যদি ভিএফএস যায়, তাহলে সেক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনি বাংলাদেশে জমা দিন। যারা ইন্ডিয়ান ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অ্যাপ্লাই করেন না, আমি বলবো যে আপনারা অ্যাপ্লাই করে দেন। যদি কখনো যায়, তাহলে সেক্ষেত্রে আপনি ক্যান্সেল করে দিয়ে আপনি বাংলাদেশে জমা দিন, সমস্যা নেই, সেক্ষেত্রে কোনো সমস্যাও হবে না। এখন বলি আমি পোল্যান্ডের ভিসার আপডেট নিয়ে। পোল্যান্ডে যারা আসছেন তারা তো জানেনই অলরেডি যে পোল্যান্ডে সরাসরি কোনো কোম্পানিতে আপনি জব নিতে পারবেন না। জব নিতে হলে পোল্যান্ডের যে কোনো এক এজেন্সির মাধ্যমে আপনার একটা জব নিতে হবে। অনেকেই মনে করেন যে পোল্যান্ডে আপনি সরাসরি কোম্পানিতে ঢুকতে পারবেন, পলিশ যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিতে ঢুকতে পারবেন। সরাসরি আপনি কোম্পানিতে ঢুকতে পারবেন না, যে কোনো এক এজেন্সির মাধ্যমে আপনার যে কোনো এক কোম্পানির জব নিতে হবে। তবে পোল্যান্ডের যে এজেন্সিগুলো আছে এই এজেন্সিগুলো আপনি এবার মনে করতে পারেন যে মিডল ইস্ট বা আরব কান্ট্রির যে এজেন্সিগুলো আছে এরকম না। আপনার প্রতি মাসে যে স্যালারি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিবে এবং আপনার যে ট্যাক্স জুস এভরিথিং, আপনার বাসা ভাড়া গাড়ি ভাড়া সব কিছু আপনার কোম্পানি বহন করবে। তো এদিক থেকে আপনার যে এজেন্সি বহন করবে, এজেন্সিগুলো আপনার একটা টাকা মেরে খাবে না, আপনার যেই টাকা দেওয়ার কথা বলবে সেই টাকাই দিবে। তো এখানে আপনার টাকা পয়সা এক মাস কাজ করলেন বা এক মাসের টাকা দিল আর এক মাসের টাকা দিল না, এরকম কোনো চান্স নেই। আপনি যে কয় মাসের কাজ করবেন সেই কয় মাসের টাকা আপনি আপনার ক্যাশ পাবেন। তো এখন দেখা যায় যে এই এজেন্সিগুলো অনেক চালাক হয়ে গেছে। আগে এটা হয়তো বা জানতো না যে ইউরোপের অন্য কান্ট্রি থেকে আপনার পোল্যান্ডে এসে আপনারা পোল্যান্ডে কাজ করতে পারবেন। এরকমের আপনার যেই সমস্ত এজেন্সিগুলো ছিল তারাও এরকমের কোনো লিঙ্ক দিনে বা পোল্যান্ড নিয়ে যারা ভিসার কাজ করতো তারা এই সমস্ত তাদেরকে জানায়নি। এবং এই এজেন্সিগুলোও অনেক চালাক হয়ে গেছে, কারণ এরা জানে যে এশিয়া থেকে যত মানুষ আসে বা যেই আনেক না কেন তাদের মাধ্যমে অনেকগুলো টাকা চার্জ করে থাকে। তো এই এজেন্সিগুলো বসে আসলে আপনার টাকা ইনকাম করার জন্য। এখন যে মাধ্যমে আসুক না কেন, যে অ্যাপ্লাই করুক না কেন, এজেন্সিগুলো একটা টাকা চার্জ করে। ধরেন আপনার সাথে একটা লোক কন্ট্যাক্ট করলো, 10 লাখ টাকা দিতে হবে আমাকে, এজেন্সি দেখা যায় যে আপনার একটা চার্জ করে বসে যে আমার 4,000 ইউরো 5,000 ইউরো দেওয়া লাগবে, এরপরে তুমি যে টাকা নিবা ভিসার পরে সেটা তোমার ক্লায়েন্টের থেকে তুমি নিবা, সমস্যা নেই, কিন্তু ভিসা আমার কোম্পানি থেকে ভিসা হলে আমার 4,000 5,000 ইউরো দেওয়া লাগবে। তো এই এজেন্সিগুলো এখন দেখা যায় যে আপনি যে মাধ্যমে কাজ করতেছেন, আগে আপনার 2 লাখ 3 লাখ টাকা নিয়ে আসছে, এখন দেখা যায় 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা চার্জ করে ফেলে। আগে একটা ওয়ার্ক পারমিট বের করতে গেলে সামান্য কিছু টাকা লাগতো, এখন একটা ওয়ার্ক পারমিট বের করতে গেলে একটা এজেন্সি যে পরিমাণ টাকা চার্জ করে এটা আপনার কল্পনার বাইরে। তো দেখা যায় যে আপনি যেই মাধ্যমে অ্যাপ্লাই করতেছেন, যদি কোনো কোম্পানির ওয়ার্ক পারমিট বের করে থাকে, যদি সেই আপনি যার মাধ্যমে অ্যাপ্লাই করতেছেন সে যদি এই এজেন্সির সাথে টাকা পয়সার লেনদেন করে থাকে, তাহলে আপনি আশা করেন যে আপনার ভিসার রেশিও ভালো হয় এবং ভিসার হওয়ার চান্স আছে।
যদি এরকম টাকা পয়সার লেনদেন না করে থাকেন তাহলে মনে করবেন যে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি খুবই কম। এই জন্য আমি সবসময়ের জন্য বলি যে আপনারা কোনো এজেন্সির মাধ্যমে কাজ না করে যদি পরিচিত কোনো ভাই ব্রাদার, যদি ট্রাস্টেড লোক পোল্যান্ডে থেকে থাকে তার মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। যদি সে এদেশে থেকে থাকে তাহলে সে ডিরেক্ট কোম্পানির সাথে কথা বলে কোম্পানির যেই ডিমান্ড সে রাখতে পারবে। যদি কোনো এজেন্সির মাধ্যমে কাজ করেন, দেখেন যে এজেন্সি থাকে বাংলাদেশে, সে পোল্যান্ডের একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতেছে ইমেইলের মাধ্যমে, এভাবে আপনি কোনো ভালো কোনো ফিডব্যাক পাবেন না। এই একটা কারণে 23-24 সালে যাদের ওয়ার্ক পারমিট বের হয়েছে, দেখা যায় যে এজেন্সিগুলো এইগুলো জানার পরে দেখা যায় এখন এই লোকগুলোর যে ওয়ার্ক পারমিটগুলো বের হয়েছে তাদের সাথে এরকম কোনো ডিল ছিল না, যার কারণে তারা যখন ফাইলগুলো ইন্ডিয়ান ভিএফএসে যাইয়া ফাইলগুলো সাবমিট করে এজেন্সি থেকে কোনো ফিডব্যাক দেয় না, এবং যার কারণে দেখা যায় যে আপনাকে 10 নম্বর দিয়ে আপনার রিজেক্ট করে দিচ্ছে। এবং দেখা যায় যে যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ান ভিএফএস অ্যাপ্লাই করতেছে তাদের কোনো কাজের কোনো এক্সপিরিয়েন্স নাই। তবে মিডল ইস্ট বা আরব কান্ট্রি থেকে যারা অ্যাপ্লাই করতেছে তাদের ব্যাপারটা ভিন্ন, কারণ দেখা যায় যে অনেক কোম্পানি আছে, অনেক এজেন্সি যে বলে যে আমি যে ওয়ার্ক পারমিটটা বের করব, যার ওয়ার্ক পারমিটটা বের করব তার আগে পরীক্ষাও দেওয়া লাগবে, তার কি কি স্কিল আছে, তার কি এক্সপিরিয়েন্স আছে, এই এক্সপিরিয়েন্সের উপরে আমি ওয়ার্ক পারমিটটা বের করব। তো মিডল ইস্ট বা আরব কান্ট্রিতে যারা আছে তাদের বিভিন্ন ধরনের কাজের এক্সপিরিয়েন্স আছে, স্কিল আছে, তারা এই পরীক্ষা দিলেই পাশ করে যায়। তাদের ভিসা রেশিও ভালো, কারণ একটা এজেন্সি যখন বাংলাদেশ থেকে একটা লোকরে আনবে তার কাজের কোনো জিরো এক্সপিরিয়েন্স, কোনো অভিজ্ঞতা নাই, আনার পরে তাদের কাজ শিখাইতে হবে, তারপরে একটা কোম্পানিতে দিতে হবে। কিন্তু মিডল ইস্ট বা আরব কান্ট্রি থেকে যারা আসবে তারা দেখা যায় যে একদম মনে করেন যে পরীক্ষা দিয়ে পাশ করে তারা আসতেছে এবং যে কোনো এজেন্সি বা যে কোনো কোম্পানিতে কোনো টেনশন ছাড়া একটা কোম্পানিতে দিতে পারতেছে। তো এদের আবার ভিসা রেশিও ভালো। তো আপনারা যারা আসবেন সঠিক একদম, আপনারা যদি পরিচিত কোনো ভাই ব্রাদার থাকে তাদের মাধ্যমে আপনি পোল্যান্ডে আসার চেষ্টা করেন, কারণ পোল্যান্ডে বাংলাদেশে যে এজেন্সিগুলো আছে এরা অনেক বড় একটা সিন্ডিকেট চালাচ্ছে। এরা বলতেছে যে বাংলাদেশে অ্যাম্বাসি চলে আসবে, সমস্যা নেই, আপনি বাংলাদেশ থেকে ফাইল সাবমিট করতে পারবেন, বাংলাদেশ থেকে আপনি ফাইল সাবমিট করতে পারবেন। এই সমস্ত চিন্তা ভাবনা আপনি কখনো মাথায় নেবেন না। আপনি চিন্তা করবেন যে আপনি ইন্ডিয়া থেকে ফাইল সাবমিট করবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।